ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আমাদের ডে 10-এ আছি। তোমরা লাস্ট লেকচারে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্বন্ধে দেখেছিলে, যেটা কিনা আমরা শুরু করেছিলাম বেসিক্যালি। সেখানে আমরা ইফ স্টেটমেন্ট পড়েছিলাম, ইফ এলস স্টেটমেন্ট পড়েছিলাম, কিন্তু এখনও দুটো কন্ডিশনাল স্টেটমেন্ট মানে মোট 4খানা স্টেটমেন্টের কথা আমি বলেছিলাম। তো দুটো আগের লেকচারে আমি কমপ্লিট করিয়ে দিয়েছি, আজকে বাকি দুটো আমি কমপ্লিট করিয়ে দেবো। তো চলো শুরু করে দেওয়া যাক। তো আমাদের থার্ড যে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমাদের 3 নাম্বার কী ছিল, নেস্টেড ইফ স্টেটমেন্ট ছিল। যদি একটু রিমাইন্ড করে নেওয়া যায়, মোট 4খানা আমরা পড়েছিলাম। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, একটা হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট, অ্যান্ড দ্য নাম্বার 4 ইজ ইফ এলিফ এলস স্টেটমেন্ট। তো এই 4টে স্টেটমেন্টের মধ্যে আমরা আমাদের লাস্ট লেকচারে এটা এবং এটা মানে ফার্স্ট দুটো কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা স্টার্ট করছি আমাদের থার্ড ওয়ান দিয়ে, দ্যাট ইজ নেস্টেড ইফ স্টেটমেন্ট। তো এই নেস্টেড ইফ যে কথাটা আমি বলছি, নেস্টেড, ঠিক আছে? তো নেস্টেড কথাটাকে আমরা বুঝতে গেলে কীভাবে বুঝতে হবে, ধরো এটা একটা ইফ স্ট্রাকচার, আমি বলছি জাস্ট এই বক্সটা। তো এই বক্সের সমস্ত কন্টেন্ট, এই যে জিনিসটা, এটা আরও একটা বক্সের মধ্যে আমি ধরো ঢুকিয়ে দিলাম। এটা একটা বক্স, ভিতরের এই যেটা দেখতে পাচ্ছ, যেই বক্সটাকে আমি আরেকটা বক্সের মধ্যে যদি ঢুকিয়ে দিই, দ্যাট মিনস এটা হয়ে যাবে নেস্টেড বক্স, ঠিক আছে? যেটাকে আমরা বলতে পারি যে বক্স ইনসাইড অ্যানাদার বক্স, বক্স ইনসাইড অ্যানাদার বক্স। ঠিক সেমনভাবেই আমরা নেস্টেড ইফটাকে বলতে পারি, ডেফিনিশনটাকে, যে ইফ ইনসাইড অ্যানাদার ইফ। কোনো একটা ইফ স্টেটমেন্ট যদি আরও একটা ইফ স্টেটমেন্টের ভিতরে থাকে, সেটাকে আমরা বলবো নেস্টেড ইফ, ঠিক আছে? মানে একটা বেসিক বুঝতে পেরেছো তো তোমরা, যে আমাদের কাছে এরকম একটা বক্স ছিল, সেই বক্সটাকে আরেকটা বক্সে ঢুকিয়ে দিলাম, মানে সেটা নেস্টেড বক্স হয়ে গেল। সেরকম কোনো একটা ইফ স্টেটমেন্ট যদি আরও একটা ইফ স্টেটমেন্টের ভিতরে থাকে, তাহলে সেটা হয়ে যাবে নেস্টেড ইফ স্টেটমেন্ট। তো আমরা জাস্ট একটু সিনট্যাক্সটা দেখে নিতে পারি। দেখো, নেস্টেড ইফ, তো সিনট্যাক্সটা এমন হবে যে প্রথমে আমি একটা লিখলাম ইফ, দেন এখানে একটা আমার কন্ডিশন আছে, ঠিক আছে? তো যদি এই কন্ডিশনটা আমাদের ঠিক হয়, যদি এই কন্ডিশনটা আমাদের ঠিক হয়, সেক্ষেত্রে এর ভিতরে আবার একটা ইফ, আরও একটা কন্ডিশন, ঠিক আছে? এইখানে হচ্ছে আমার স্টেটমেন্ট। আমি চাইলে এখানে একটা এলস দিতে পারি। দেখো, এলসটা কোনো ব্যাপার না, এলস তুমি দিতেই পারো। এটাকে স্টেটমেন্ট 2, এটাকে স্টেটমেন্ট 1 করে দিই। মানে অ্যাকচুয়ালি ঘটলো কি, মানে এটা তো পাইথনের ইন্ডেন্টেশনটা কিন্তু তোমাদের আগের দিন আমি বলেছিলাম, এটা কিন্তু ভালো করে ইউজ করতে হবে। যখনই আমরা ইফ দিলাম, দেখুন এই একটা কোলন দেওয়ার পর নেক্সট লাইনে একটা গ্যাপ মেনটেন হচ্ছে, কিন্তু তো এই গ্যাপগুলোকে কিন্তু ঠিকঠাক মেনটেন করতে হবে। আবার একটা ইফ দেওয়ার পর আবার একটা গ্যাপ মেনটেন করতে হচ্ছে, মানে ইন্ডেন্টেশন না হলে কিন্তু পাইথনে একটা প্রবলেম হবে। যাই হোক, আমরা যদি একটু ব্র্যাকেট দিয়ে বুঝতে পারি, ধরো আমি ফার্স্ট একটা কন্ডিশন এখানে লিখছি, ইফ দিয়ে এই যে কন্ডিশন 1, এবং ধরে নিচ্ছি এই কন্ডিশনটা ঠিক হলো, তাহলে ও এই ব্র্যাকেটটা ভিতরে ঢুকবে। আর যদি ঠিক না হয়, তাহলেও এইটার মধ্যে আসবে। এটা তো ইজি বোঝা যাচ্ছে। যদি এটা ঠিক হয়, তাহলেও এখানে ঢুকবে, যদি এটা ভুল হয়, তাহলেও এখানে এই ব্র্যাকেটটার মধ্যে ঢুকবে। এমন ধরে নিলাম যে ইফের এই কন্ডিশনটা ঠিক, তাহলে ওই ব্র্যাকেটটার ভিতরে ঢুকবে, এখানে আসবে, এই জায়গাটায় আসবে। তো এই জায়গাটা যে আসবে, আসার পর ওকে আবার একটা ইফের মুখোমুখি হতে হবে, এটাকে আমরা কন্ডিশন 2 বলতে পারি। এবং সে যদি ঠিক হয়, তবে তুমি এখানে একটা স্টেটমেন্ট পাচ্ছ। তার মানে আমরা বলতে পারি যে এই যে ইফ স্ট্রাকচারটা এখানে আছে, যে ইফ স্ট্রাকচারটা এখানে আছে, এই যে ইফ স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ, এই ইফ স্ট্রাকচারটা,
এই ইফ স্ট্রাকচারটা এই ইফটার ভিতরে আছে, মেইনলি আমাদের উপরের ইফের ভিতরে আছে। দ্যাট মিনস কন্ডিশন 1 যদি ঠিক না হয় তাহলে কিন্তু কন্ডিশন 2 এর কাছে যাবে না। আগে সবার আগে কন্ডিশন 1কে ঠিক হতে হবে, যদি ঠিক হয় তবেও কন্ডিশন 2 এর কাছে আসবে, এবং সেও যদি ঠিক হয় তবে সেই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে। আদারওয়াইজ কিন্তু এলস কেসটা এক্সিকিউট হয়ে কোড শেষ হয়ে যাবে। এখন আমি যেটা বারবার তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম যে এইখানে আমার এই ব্র্যাকেটগুলো, যে সেকেন্ড কার্লি ব্রেসেসগুলো ইউজ করি, যেগুলো করা যায় না পাইথনে আমাদেরকে এই গ্যাপগুলো মেনটেন করতে হয়, যে এই যে গ্যাপগুলো, এগুলো হচ্ছে ইন্ডেন্টেশনের গ্যাপ। এটা বোঝানোর জন্য যে এই ইফটা এই ইফের ভিতরে আছে, আবার এই স্টেটমেন্ট 1টা দেখো এই একটা গ্যাপ আবার এই একটা গ্যাপকে মেনটেন করেছে। তার মানে এই স্টেটমেন্ট 1টা এই ইফের আবার ভিতরে আছে, হ্যাঁ, এটা এর ভিতরে আছে, এটা এর ভিতরে আছে, ঠিক আছে, আর এই স্টেটমেন্ট 2টা এলসের ভিতরে আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাকে মেনটেন করতে হবে। এখানে আমরা ওই ব্রেস ব্যাপারটা পাবো না, কার্লি ব্রেসের ব্যাপারটা পাবো, ঠিক আছে। তাহলে একদম সিম্পল ব্যাপার, যদি কন্ডিশন 1 আমাদের ঠিক হয় তাহলেই কন্ডিশন 2 চেক করতে যাবে, আদারওয়াইজ কিন্তু ও এলস কেসে চলে যাবে। এখন যদি কন্ডিশন 1 ঠিক হয়, আবার কন্ডিশন 2 চেক করার পর যদি কন্ডিশন 2ও ঠিক হয় আর কি, তবেই কিন্তু স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে না। তাহলে এখানে দুটো কন্ডিশন আছে, যেটা এখানে একটা আরও একটার উপর ডিপেন্ডেন্ট, মানে কন্ডিশন 2কে চেক করা বা ঠিক হওয়া ডিপেন্ড করছে কন্ডিশন 1-এর উপর, সে ঠিক হচ্ছে কি না, বুঝতে পেরেছো? তো এটাই মোটামুটি একটা নেস্টেড ইফের স্ট্রাকচার। আমরা আরও একটা যেটা করতে পারি, একটা ফ্রেশ তোমাদের নোট করার মতো ঢুকে দিতে পারি, মিলিয়ে নাও, দেখো এটা তুলেছো কি না। ইফ কন্ডিশন 1, এই কন্ডিশন 1 যদি ঠিক হয় তাহলে এর ভিতরে আবার একটা ইফ, তার ভিতরে কন্ডিশন 2, এই কন্ডিশন 2 যদি ঠিক হয় তার ভিতরে আমাদের স্টেটমেন্ট, ঠিক আছে। আদারওয়াইজ আমরা এই সেম অ্যালাইনমেন্টে এখানে একটা এলস কেসকে বানিয়ে দেবো, যার ভিতরে ধরে নাও স্টেটমেন্ট আরও একটা স্টেটমেন্ট। কিন্তু এই এলস কেসটা এখানে আমার মেন টার্গেট নয়, আমার টার্গেট হচ্ছে উপরের এই পার্টটা বোঝানো। এটা একটা স্ট্রাকচার আমি দিলাম, কিন্তু আমার কিন্তু মেন টার্গেট হচ্ছে উপরের এই পার্টটা তোমাদের করে দেওয়া, যে কন্ডিশন 1 যদি ঠিক হয় তবেই কন্ডিশন 2 এর কাছে যাব, আবার কন্ডিশন 2 যদি ঠিক হয় তবেই স্টেটমেন্ট 1কে আমি কনসিডার করবো, আদারওয়াইজ কিন্তু হবে না, মানে একজন ঠিক হলে কিন্তু ব্যাপারটা হবে না, ঠিক আছে। তো এই মোটামুটি একটা স্ট্রাকচার। এই ইফের জন্য কিন্তু এলস পার্ট থাকতে পারতো, এখানে আমরা দেখো এই ফার্স্ট ইফটার জন্য আমি এলস পার্টকে কনসিডার করেছি, ঠিক আছে। এই ফার্স্ট যে ইফটা এখানে আছে, এই ইফটা, এই ইফের জন্য এইটা হচ্ছে তার এলস, কিন্তু এই ইফের কোনো এলস আমি নিইনি, চাইলে নেওয়া যায়, হ্যাঁ। আমরা যেহেতু নেস্টেড ইফ দেখছি তাই এলসটাকে আমি আর সেভাবে নিলাম না, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো নেস্টেড স্ট্রাকচারটা, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আরও ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল দেখা যাক। তো এক্সাম্পলটা একটা সিনারিও বেসড করে নেওয়া যাক, যে ধরো একটা স্কুল, এখন স্কুল বলছে যে আমি আমাদের স্কুলে মোবাইল ফোনকে ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে, মোবাইল ফোনকে ডিস্ট্রিবিউট করব, এবং এই মোবাইল ফোন ডিস্ট্রিবিউট করার জন্য সে দুটো কন্ডিশনকে রাখবে। ফার্স্ট ওয়ান, যে স্টুডেন্ট শুড belongs to ক্লাস 12, যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু ক্লাস 12-এ থাকতে হবে, কার জন্য? মোবাইলটা পাওয়ার জন্য। সেকেন্ড কেস, এজ শুড বি মোর দ্যান or equal to 70। তো তাদের এজও কী হতে হবে? 17 থেকে বেশি বা 17 সমান হতে হবে। তো এরকম দুটো কন্ডিশনকে আমরা কনসিডার করিয়ে দিলাম, যে স্টুডেন্ট তাদের ক্লাস 12 থেকে বিলংস হতে হবে, এবং তাদের যে বয়স এজ, এটা যেন 17 থেকে সমান হতে পারে বা 17 থেকে যেন বেশি হয়। এই দুটো ব্যাপার আমি এখানে নোট করি। এবার আমরা কোডটা লিখতে বসছি। তাহলে এটা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দুখানা কন্ডিশন এখানে কিন্তু লেখা আছে। ফার্স্ট কন্ডিশন কি? যে স্টুডেন্টের ক্লাস 12 হতে হবে। সেকেন্ড কন্ডিশন কি? তাদের এজ 17 বছর বা 17-র বেশি হতে হবে। তার মানে কি, যারা 12-এ পড়বে না তারাও মোবাইল পাবে না, যারা 12-এ পড়ছে কিন্তু 17 বছরের থেকে কম
তারাও মোবাইল পাবে না। বোঝা গেল ব্যাপারটা? যারা 12-এ পড়ছে, মানে যারা 12-এ পড়ছে না তারা মোবাইল পেলো না, আর যারা 12-এ পড়ছে কিন্তু তাদের বয়স 17 এখনও হয়নি, তারাও বেসিক্যালি পাবে না মোবাইল। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে এই দুটো কন্ডিশনে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে কেউ 12-এ পড়লেও মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল যে হ্যাঁ তুমি 12-এ পড়ো, তার মানে এটা আমি বলতে পারছি না যে তুমি মোবাইল পাবেই। তাকে আবার একটা কন্ডিশনের মুখোমুখি হতে হবে, দ্যাট ইজ দ্য এজ, যে তোমার এজ কি 17 হয়েছে। বোঝা গেল? তুমি ক্লাস 12-এ পড়তেই পারো, একটা কন্ডিশনকে তুমি ম্যাচ করে ফেলেছো, কিন্তু সেকেন্ড কন্ডিশন আছে এখনো, যে এবার 12-এ যখন পড়ছো তোমার এজও চেক হবে, তুমি কি 17-কে ক্রস করেছো বা 17 তোমার হয়েছে। ইফ ইয়েস দেন তুমি যে ব্যাপারটা পাবে কোনটা। ঠিক আছে? তাহলে এই মোবাইলের এলিজিবিলিটির জন্য কোডটা কেমন আসবে দেখো। সবার ফার্স্টে আমরা একটা ইফের স্ট্রাকচার লিখছি। ইফ তো আমাদের কন্ডিশন 1টা কি, যে আমাদের যে ক্লাস আছে স্টুডেন্টের, সেই ক্লাসটা সমান হতে হবে কার সাথে? 12-এর সাথে। তো যদি তাদের ক্লাস 12-এর সাথে সমান হয়, যদি তাদের ক্লাস 12-এর সাথে সমান হয়, তাহলে তোমরা কিছুজন সিলেক্ট হয়ে গেলে, মানে যারা বেসিক্যালি 12 হলো না তাদেরকে আমি বাদ দিয়ে দিলাম। আবার যখন আমি ধরো দেখা গেছে যে পুরো 2000 স্টুডেন্টের মধ্যে দেখা গেছে যে 70 জনকে আমরা এমন পেয়েছি যারা 12-এ পড়লো, তাহলে তারা ঢুকলো। আবার একটা কন্ডিশনে তাদেরকে মুখোমুখি হতে হবে যে তোমাদের ক্লাস নয় 12, কিন্তু তোমাদের এজ কি বড় বা সমান 17 থেকে? তোমাদের এজ বড় বা সমান 17 থেকে? যদি হ্যাঁ হয়, যদি এটাও হ্যাঁ হয় যে হ্যাঁ আমরা ক্লাস 12-এও পড়ছি প্লাস আমাদের এজ 17 হয়ে গেছে বা 18, 19, 17 বেশি আছে, সেক্ষেত্রে তুমি স্টেটমেন্টের জায়গায় ওই প্রিন্ট মেসেজটা দিতে পারো যে ইউ আর এলিজেবল। বোঝা গেল? ইউ আর এলিজেবল। এখানে এলস কেসে আমরা দিয়ে দিতে পারি you are not eligible। এইখানেও একটা এলস কেস আমরা তৈরি করতে পারতাম এই ইফের জন্য। এই জায়গাটা এখানে একটা এলস দিয়ে আর একটা প্রিন্ট আমরা চাইলে করতে পারি যে এগেইন ধরো কেউ 12 ক্লাসে পড়ছে, ঠিক আছে, কিন্তু তার বয়স 17 হয়নি, তাহলে তার জন্য আমি বলতে পারি যে তুমি এলিজিবল নও। তো সেটা আমি আর লিখলাম না, আমি মেন যেটা দেখাতে চাইলাম যে তুমি এলিজিবিলিটি হতে গেলে তোমাকে দুটো কন্ডিশনকে ক্রস করে তারপর এখানে আসতে হবে, এবং সেই দুটো কন্ডিশনই ঠিক না হলে তুমি কিন্তু কিছুই করতে, মানে তুমি বেসিক্যালি কিছুই করতে পারি, তুমি বেসিক্যালি পাচ্ছ না। আমাদের যে কন্ডিশন সেটা স্যাটিসফাই না করাতে পারলে তুমি মোবাইল পাবে না। এই হলো আমাদের নেস্টেড ইফ স্ট্রাকচার। আশা করি কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, এই জায়গাটা আমি যেখানে যে একটা মার্ক দিয়ে রাখলাম, এই জায়গাটা আমরা ডেফিনেটলি একটা এলস কেসকে এই জায়গাটা তৈরি করাতে পারতাম। কথা বলছি, এলস দিয়ে তুমি এখানে আর একটা প্রিন্ট চাইলে করে দিতে পারো যে নট এলিজেবল বা কিছু একটা চাইলে এটা করা যায়, নো ইস্যু তাদের, হ্যাঁ, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু পেতে গেলে তাকে দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করেই আসতে হচ্ছে। ঠিক আছে, নেক্সট ওয়ানে যাওয়া যাক। আমাদের নাম্বার 4। চলো নাম্বার 4-এ যাওয়া যাক। নোট করা হয়ে গেছে এই তো আমাদের। আমাদের নাম্বার 4-এ আসি। চলো, নাম্বার 4 হচ্ছে ইফ এলিফ
এলস, ঠিক আছে, ইফ এলিপস এলস স্ট্রাকচার। তো এখানে যে বেসিক্যালি যে ঘটনাটা হয়, মানে আমি যদি ফ্লোর ব্যাপারে বলি, যে আমার কাছে যখন একটা কন্ডিশন এখানে তুমি চেক করছো, এটা ধরো আমাদের কন্ডিশন 1, এবং এটা যদি ঠিক হয় তার জন্য আমি এখানে ধরে নিলাম একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট 1, কন্ডিশন 1 যেটা ঠিক হলে তার জন্য স্টেটমেন্ট 1, মানে ট্রু হল। কিন্তু যদি ফলস হয় সে আবার নিচে নামবে, নিচে নেমে এখানে আবার একটা কন্ডিশন চেক করবে, দ্যাট ইজ দ্যাট শুড বি কন্ডিশন 2। এই কন্ডিশনটা চেক করার পর সেটা যদি ঠিক হয় এগেন আরও একটা স্টেটমেন্ট আমি দিচ্ছি, স্টেটমেন্ট 2। যদি ট্রু হয় এটা হলো স্টেটমেন্ট 2, যদি ফলস হয় তাহলে আবার একটা কন্ডিশন চেক করছি, দ্যাট ইজ কন্ডিশন 3। এটা যদি ঠিক হয় তাহলে আবার একটা স্টেটমেন্ট রাখছি, দ্যাট ইজ স্টেটমেন্ট 3। যদি এটাও ভুল হয় আমি রাখলাম হচ্ছে এটা আমাদের এলস কেস হলো, এটা হলো স্টেটমেন্ট। ঠিক আছে, তারপর এই জায়গাটায় যেটা কিনা নিচে হলে বেটার হতো, যে স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ এলিফ এলস। ঠিক আছে, এই যে জিনিসটা একদম তলায় থাকবে, সেখানে এখান থেকে এই জিনিসটা এসে ম্যাচ করিয়ে দিতে হবে। মানে এটা এটার সাথে হবে, এবার তোমরা এখানে ম্যাচ করো, এই লাইক লাইক দ্যাট। ঠিক আছে, মানে এখানে আমি মেনলি বলতে কি চাইলাম, যদি কন্ডিশন 1 ঠিক হয় তার রেসপেক্টিভ স্টেটমেন্ট 1 আছে, যদি কন্ডিশন 2 ঠিক হয় তাহলে তার রেসপেক্টিভ কন্ডিশন স্টেটমেন্ট 2 আছে, যদি কন্ডিশন 3 ঠিক হয় তাহলে তার রেসপেক্টিভ স্টেটমেন্ট 3 আছে। আবার যদি সব শেষে আর কি আমি যদি দেখি যে তিনজনই ঠিক হয়নি তাহলে তার জন্য আমি এক্সপ্রেসটা রেখে দিচ্ছি, দ্যাট ইজ স্টেটমেন্ট 4, যার জন্য কোনো রকম কন্ডিশন কিন্তু চেক হয়নি। ব্যাস, বোঝা গেল? কোডে আসা যাক নাকি এই জায়গায়, এটা তোমরা নোট করছো দেখে না, নোট করে নাও, তারপর কোডে আসো। সিনট্যাক্স সাবজেক্ট চলো এবার সিনট্যাক্সটা একটু দেখিয়ে দেওয়া যাক। সিনট্যাক্সটা হচ্ছে দেখো, সবার ফার্স্টে আমি একটা ইফ নেব এবং সেই অনুযায়ী তার কন্ডিশন 1, ঠিক আছে, যদি এটা ঠিক হয় তাহলে এর ভিতরে এই যে আমার স্টেটমেন্ট 1, ধরো এটা ঠিক হলো না, হ্যাঁ, মানে স্টেটমেন্ট 1 এক্সিকিউট তাহলে হবে না, সেক্ষেত্রে পরের পার্টটা যেটা আরেকটা কন্ডিশন ছিল তার জন্যই আমরা ইউজ করবো এই কিওয়ার্ডটা, দ্যাট ইজ এলিফ, যার ভিতরে আমরা দেবো কন্ডিশন 2। তো তুমি এটা এমন করে ভাবতে পারো, এলিফ বেসিক্যালি এলস আর ইফের কম্বিনেশন টাইপের, এলিফটা বেসিক্যালি এলস আর ইফের কম্বিনেশন টাইপের হচ্ছে না, যে এলস যেমন বলতো যে যদি ইফ এক্সিকিউট না হয় তাহলে আমি হচ্ছে, মানে আমি নিজে কোনো কিছু চেক করবো না, কিন্তু যদি ইফ স্যাটিসফাই না করে তাহলে আমি। আর ইফ কি বলে, যে আমি কন্ডিশনকে চেক করতে পারি, কন্ডিশন চেক আমি করবো, যদি সে ঠিক হয় তবে স্টেটমেন্ট রেখে দেবো। তো এদেরকে কম্বাইন করে আমরা যদি আমরা এটা কিছু বানিয়ে ফেলতাম, এলিফ, যেখানে এলসও আছে ইফও আছে। তো যেহেতু এলস আছে তাহলে ইফ এক্সিকিউট যদি না হয় তাহলে ওর কাছে আসবে, যেহেতু এর নিজের ইফও আছে তাহলে এই নিজে কন্ডিশনকে চেকও করতে পারবো, তাই জন্য আমি কন্ডিশন 2 ধরিয়ে দিচ্ছি, নাও চেক করো এবার।
যেহেতু ইফ যদি কন্ডিশন ওয়ানকে চেক করে যে একটা ভুল, তাহলে এবার তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে, যেহেতু তোমার কাছে এলস আছে, আবার তোমার কাছে যেহেতু ইফও ঢুকে আছে, তাই তুমি কন্ডিশনকে চেক করতে করো, আমি তোমায় কন্ডিশন 2 দিয়ে দিলাম। এটাই হচ্ছে এলিফের স্টোরি, যে এলসের মতো যে তোমার ইফ স্যাটিসফাই করলো না তাই জন্য এলস হয়, সেটা হচ্ছে। আবার ইফের যে নিজস্ব যে কন্ডিশনটা থাকে সেটাকে আমরা চেক করতে পারছি, তাই এদের কম্বিনেশনে যদি এলিফ ব্যাপারটাকে যদি নেওয়া যায় খুব বেটার, যে কন্ডিশনও চেক করতে পারবে, আবার ইফ ঠিক না হলে সেও হবে। ঠিক আছে, তো এটা যদি ঠিক হয় সেই অনুযায়ী আমরা আরেকটা নিলাম স্টেটমেন্ট 2। নেক্সট আবার একটা এলিফ, যার ভিতরে আমি কন্ডিশন 3কে রাখছি। যদি এটা ঠিক হয় তাহলে স্টেটমেন্ট 3 অ্যাট দ্য এন্ড হচ্ছে একটা এলস কেস, এই অনুযায়ী স্টেটমেন্ট 4। তো এই হচ্ছে সিনট্যাক্স। দেখো এখানে মোট কতগুলো কন্ডিশন লিখেছি, কন্ডিশন 1, ভালো করে দেখো মোট কতগুলো কন্ডিশন এখানে লিখেছি। কন্ডিশন 1 আছে, কন্ডিশন 2 আছে, কন্ডিশন 3 আছে। স্টেটমেন্ট কতগুলো আছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4। তাহলে স্টেটমেন্ট 4টা হচ্ছে এলসের জন্য। তাহলে তোমার কাছে যদি মোট 4টে কন্ডিশন থাকে, কত মোট 4খানা কন্ডিশন থাকে, তুমি ডিভাইড করছো যে ফার্স্ট কন্ডিশনটা আমি ইফকে দেবো, আমাদের ফার্স্ট ওয়ান। সেকেন্ড কন্ডিশনটা আমি এলিফকে দেবো, আমাদের সেকেন্ড ওয়ান। থার্ডটা এগেন আমি এলিফকে দেবো, এবং যেটা লাস্ট পড়ে থাকলো 4 নাম্বার কন্ডিশন, সেইটাই হয়ে গেল এলস। তো এইভাবে ব্যাপারটা ভাবতে পারো। আমরা এই যে ডায়াগ্রামটা তোমাকে দিয়েছিলাম, দেখালাম একটু আগে, দেখো এখানেও 3টে কন্ডিশন ছিল কিন্তু স্টেটমেন্ট ব্লক 4টে ছিল। তার মানে ফোর্থ কন্ডিশনটা কিন্তু এলস ধরে নিচ্ছে, যে যেহেতু তোমরা 3জন হলে না, তার মানে আমি ঠিক হব, আমি ফোর্থ কন্ডিশন, আমার জন্য চেক করার দরকার নেই। ঠিক আছে, সেটা এখানে ইমপ্লিমেন্ট হয়েছে। এনিওয়ে সিনট্যাক্সটা ভালো করে নোট করে নাও, কেননা পাইথনে যখন তোমরা কোড করছো তোমাদেরকে কিন্তু সিনট্যাক্সটাই মেন লিখতে হবে, বাকি যা সিনারিওগুলো সেগুলো তোমরা বোঝার জন্য ব্যবহার করছো। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে বুঝতে পারবে। তো মেন ওই কথাটা আমার মনে রাখবে যে যদি তোমার কাছে 5টা কন্ডিশন থাকে, তাহলে আমাদের যে ফার্স্ট কন্ডিশনটা এটা ইফ পাবে, আমাদের যে লাস্ট মানে হচ্ছে 5th কন্ডিশনটা এটা এলস পাবে, আর এই যে মিডিল, এই মিডিলের যে বাকি আছে 2, বাকি আছে 3, বাকি আছে 4, এই 3টে কন্ডিশনই কে পাবে, এলিফ। এইভাবে স্ট্রাকচারটা তোমাকে ব্যাপারটা ভাবতে হবে, যে যতগুলো কন্ডিশন থাকবে আমরা প্রথমটা ইফকে দিয়ে দেবো, শেষেরটা এলসকে দেবো, মাঝখানেরগুলো এলিফ হবে। তার মানে ইফ এলিফ এলস এই স্টেটমেন্টটা যেটা তোমরা শিখলে, ইফ এলিফ এলস এই স্টেটমেন্টটা আমরা কেন মানে কোথায় ব্যবহার করব, যেখানেই তোমরা দেখবে যে মাল্টিপল কন্ডিশন আসছে, যেখানে কি দেখবে মাল্টিপল কন্ডিশন আসছে, ঠিক আছে, যেখানে আমরা ইফ এলিফ এলস ব্যবহার করব। মানে তুমি ইফ এলস নেস্টেড ইফ 3টে শেখার পর ইফ এলিফ এলস শিখলে, এবং সেটা কেন, যে মাল্টিপল কন্ডিশনকে হ্যান্ডেল করা, যেখানে দেখবে যে মোর দ্যান 3, 4, 2 এরকম একটা কিছু আছে। কারণ একটা হলে তো ইফ দিয়ে সামলে নিচ্ছ, দুটো যদি হয় ইফ এবং এলস দিয়ে সামলে নিচ্ছ, 3টে যদি হয় তখনই এর দরকার পড়বে। তাহলে মোর দ্যান 2 হয়ে গেলেই কিন্তু 4, 5, 6 যাই হোক না কেন তখন তুমি এটা ব্যবহার করতে পারো। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক।
write a code in Python to find whether a given number is positive, negative or zero. তোমাকে একটা পাইথনের কোড লিখতে হবে যেখানে দেখতে হবে যে তোমাকে দেওয়া নাম্বারটা কি একটা পজিটিভ নাম্বার নাকি একটা নেগেটিভ নাম্বার নাকি শূন্য, সেটা বলতে হবে। মানে আমি তোমার যদি -5 দিই তুমি বলবে নেগেটিভ, শুধু 5 দিলে বলবে পজিটিভ, 0 দিলে বলবে 0। এই তিনটে কেস, এবং যেহেতু এখানে তিনটে কন্ডিশনস চলে এসছে তার মানেই তোমাকে ইউজ করতে হবে ইফ, এলিফ, এলস স্টেটমেন্ট। বুঝতে পেরেছ? যেহেতু তিনটে কন্ডিশন চলে এসছে সেহেতু ইফ, এলিফ, এলস স্টেটমেন্ট দিয়ে ব্যাপারটা করতে হবে আমাদের। চলো শুরু করা যায়। তাহলে সবার ফার্স্টে আমার কি লাগবে? একটা নাম্বার লাগবে। তো একটা নাম্বার নেওয়ার জন্য আমরা কি করলাম, একটা ভ্যারিয়েবল ইউজ করলাম n, ঠিক আছে না? তারপরে এটা একটা ইন্টিজার নাম্বার হবে এবং ইনপুট দিয়ে আমি ইউজারকে বলতে পারি এন্টার আ নাম্বার। তো ইউজার কী করতে পারবে, এখানে একটা নাম্বার দিতে পারবে। যদি তোমাদের মনে থাকে আর কি, ইন্ট হচ্ছে একটা কিওয়ার্ড যেটা দিয়ে পুরো জিনিসটা ইন্টিজার নাম্বারে কনভার্ট হতে পারবে। মানে ইনপুট যে ফাংশনটা যেটা দিয়ে আমরা ইউজারের থেকে ইনপুট নিয়ে থাকি সেটা তো বেসিক্যালি ইউজার ইনপুট নিতে তোমাকে হেল্প করবে, কিন্তু সেটা স্ট্রিংয়ে নিতে হেল্প করে। এখন এই যে স্ট্রিংয়ে যেটা নিচ্ছ সেটা তো অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ হতে পারবে না, মানে নাম্বারস না, ওটা স্ট্রিং ক্যারেক্টার। তার ফলে আমরা কনভার্ট করে নিই ওটাকে ইন্টিজার, তার জন্য একটা ইন্ট ইউজ করে দিয়েছি। নেক্সট কি, যে নাম্বারটা আমি পেলাম, যে ইন্টিজার নাম্বারটা আমি পেলাম সেটাকে আমাকে বলতে হবে পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার নাকি 0। তো আমি এখানে লুপ লাগাবো, লুপ এখানে আমি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লাগাবো, দ্যাট ইজ ইফ আমাদের যে নাম্বারটা সেটা কি 0 থেকে বড়, যদি হয় তাহলে প্রিন্ট করো GREATER গ্রেটার দ্যান, সরি গ্রেটার দ্যান 0 বলবো না, এটা বেসিক্যালি আমাকে বলতে হবে হচ্ছে পজিটিভ। গ্রেটার দ্যান 0 মানে কি, সেটা হচ্ছে পজিটিভ। POSITIVE। নেক্সট হচ্ছে এলিফ, যেখানে আমি বলতে পারি আমাদের নাম্বারটা কি 0 থেকে ছোট, যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট করে দেবো হচ্ছে নেগেটিভ। আর একদম শেষে এলস কেস, প্রিন্ট করে দেবো হচ্ছে 0। যে যদি নাম্বারটা 0 থেকে বড় হয় পজিটিভ হবে, যদি 0 থেকে ছোটো হয় নেগেটিভ হবে, যদি দুটোর কোনোটাই না হয় তাহলে এলস কেস, তার মানে থেকে 0 হতে হবে। তাহলে তিনটে কন্ডিশন ছিল, আমি কী করেছি, একটা ইফকে দিয়েছি, একটা এলসকে দিয়েছি, একটা এলিফকে দিয়ে দিয়েছি মাঝখানে, ঠিক আছে? যদি নাম্বারটা 0 থেকে বড় হয় সেটা একটা পজিটিভ নাম্বার, 0 থেকে ছোটো হওয়া মানে সেটা একটা নেগেটিভ নাম্বার। আর যদি সেটা 0ই হয় তাহলে এলস কেসে ওকে আমি 0 প্রিন্ট করে দেবো যে হ্যাঁ 0। বোঝা গেছে? নোট করে নাও।
তোমাদের একটা টাস্ক থাকবে, এটা ট্রাই করবে। আমি নেক্সট লেকচারে এটাকে অ্যান্সার করে দেবো, যেটা হচ্ছে রাইট কোড ইন পাইথন find whether a given number is write a code in Python to find whether a given number is even or odd. বেসিক্যালি এই কোডটা তোমাদের ইভেন অর অড নাম্বার, যে তোমাদেরকে যদি দেওয়া হয় যে 15 তাহলে তোমাদেরকে বলতে হবে হ্যাঁ এটা একটা অড নাম্বার, যদি তোমাকে দেওয়া হয় 12 তাহলে তোমাকে বলতে হবে হ্যাঁ ইটস অ্যান ইভেন নাম্বার। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমাদের কোড বা প্রোগ্রাম, যেটা তোমরা চেষ্টা করবে, না হলে ডেফিনেটলি চেষ্টা করবে, আমি নেক্সট দিন সলিউশন দিয়ে দেবো। এবার তোমাদের যেটা করতে হবে, চেকিংটা মানে কন্ডিশনটা নিজেদেরকে তৈরি করতে হবে, যে কী করে আমি বলছি যে 15 একটা ইভেন বা অড নাম্বার, কী করে 12 একটা ইভেন নাম্বার হচ্ছে, সেই কন্ডিশনটাই ইমপ্লিমেন্ট করতে হবে ইফের মধ্যে। ঠিক আছে, তাহলেই মানে ইফ দিয়ে যদি তোমরা সেই কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করে দাও যে হ্যাঁ এই কারণের জন্য নাম্বারটা ইভেন হচ্ছে, তাহলেই হয়ে যাবে। তারপর তোমরা প্রিন্ট করে দেবে ইয়েস ইজ অ্যান ইভেন নাম্বার, আর এলস কেসটা করে দেবে যে অড নাম্বার। একটা কন্ডিশন লিখবে, কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে যায় সেটা একটা ইভেন নাম্বার হবে, আদারওয়াইজ সেটা একটা অড নাম্বার হবে। এটুকুই। ঠিক আছে, তো এটা চেষ্টা করবে ডেফিনেটলি, এটা কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইফ এলস দিয়েই হবে, যেটা তোমাদের মনে হয় যে ইউজ হতে পারে, যেখানে তোমরা বুঝতে পারছো যেখানে কিন্তু দুটো কন্ডিশন আছে, আইদার ইভেন হতে পারে অথবা অড হতে পারে। তার মানে আমাদেরকে ইফ এলিফ এলস মানে মাল্টিপল কন্ডিশনের ওটাতে ব্যবহার করতে হবে না, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ইফ এলস দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা তাহলে চেষ্টা করো, আমি নেক্সট লেকচারে সলিউশন দিয়ে দেবো। আজকে এই অবধি রাখলাম, আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট পুরো কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট লেকচারে।